ভোরবেলা থেকেই মীর হাউজে এক ধরনের ব্যস্ততা। রান্নাঘর থেকে ডাইনিং, আবার ডাইনিং থেকে রান্নাঘর, একটানা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন হালিমা বেগম। শুধু তিনি একা নন, পাশে আছে 2 জন পরিচারিকা, 16 বছরের চঞ্চল ঋতু আর 40 অভিজ্ঞ বাণী আপা। এদিকে আফরোজা শেখ ভোর 7টাতেই বেরিয়ে গেছে আদালতের উদ্দেশ্যে। একটা জটিল কেস আছে, তার এই পেশা তাকে প্রায়ই ঘরের বাইরে আটকে রাখে। তাই স্বাভাবিকভাবেই পুরো বাড়ির দায়িত্ব এসে পড়ে হালিমার কাঁধে। হালিমা বেগমের শেকড়টা কিন্তু অনেক নিচে, নিম্নবিত্ত পরিবারের বাবা মা হারা মেয়ে। তবুও তার জীবনে আলো এসেছিল এক সম্পর্ক থেকে, আশফাক মীরের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে। পরবর্তীতে সালমান মীর আর তার স্ত্রী শারমিন দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়ে হালিমাকে আনেন এই বাড়ির ছোট বউ করে। সেদিন থেকে হালিমার জীবনে কষ্ট যেন দূরে সরে গেছে। সে শুধু একজন স্বামী নয়, একটা পরিবারও পেয়েছে। আসার পর থেকেই সংসারকে নিজের করে নিয়েছে হালিমা। রান্না করা তার নেশা, রান্নাঘর যেন তার রাজ্য। নিত্যনতুন রেসিপি ট্রাই করে সবার জন্য সাজিয়ে রাখে, আর তার হাতের স্বাদের প্রশংসায় মুখর থাকে মীর পরিবারের সবাই। আজও ডাইনিং টেবিলে বসেছে মীর বাড়ির সদস্যরা। এক পাশে আমজাদ মীর, অন্য পাশে আশফাক মীর। দুজনের মাঝখানে খাচ্ছে আদিবা আর আহিয়া। হঠাৎ সিঁড়ি বেয়ে ঠকঠক শব্দ তুলে নেমে এলো এই বাড়ির ছোট ছেলে, চঞ্চল আর দুষ্টু আদিল মীর। চুল এলোমেলো, মুখ ভরা দুষ্টুমি। এসেই বসল আহিয়ার পাশে। এক মুহূর্ত সময় নষ্ট না করে আহিয়ার প্লেট থেকে খপ করে একটা ডিম তুলে মুখে পুরে দিল। আহিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। আদিল্লার বাচ্চা, সাথে সাথেই পা দিয়ে এক ধাপ করে পাড়া দিল। আদিলও কম যায় না, চুল টেনে ধরে বলল, শাকচুন্নি, আমারে মারলি কেন? তুই আমার ডিম খাইলি কেন? আদিল ভীষণ নাটকে ভঙ্গিতে থুতু ফেলার ভান করে বলল, ও আক্কো থুথু, আগে বলবি না এটা তোর ডিম? আমি তো মুরগির ডিম মনে করে খাইছি, ও আক্কক থু। তার এমন কাণ্ডে আদিবা খিলখিল করে হেসে উঠল। কিন্তু আহিয়া রাগে কটমট করে তাকালো সেদিকে। এক হাতে কনুই চালালো আদিলের পেটে। আদিলও প্রতিশোধ নিল, আহিয়ার চুল খপ করে টেনে ধরল। মুহূর্তেই দুজনের চুল টানাটানি শুরু হলো, কেউ কাউকে ছাড়ছে না। শব্দ শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন হালিমা বেগম। আর টেবিলের মাথা থেকে কর্কশ স্বরে ধমক দিলেন আমজাদ মীর। কি হচ্ছে এসব? সকাল সকাল তামাশা না করলেই নয়। ছাড়ো একে অপরকে, আগে ওরে ছাড়তে বলো। ও আগে ধরছে। না, আমি ছাড়ব না। আগে তুই ছাড়। হালিমা বেগম তখন খুন্তি হাতে দাঁড়িয়ে আছেন। চোখ রাঙিয়ে বললেন, আদি, ছাড় তাড়াতাড়ি, না হলে এই খুন্তি দিয়েই পেটাব। আম্মু, আগে এই শাকচুন্নি আমারে মারছে, আমি ছাড়ব না। এমন সময় সিঁড়ি দিয়ে নিঃশব্দ পায়ে নামতে দেখা গেল আদনানকে। পরিপাটি পোশাকে প্রস্তুত হাসপাতালের উদ্দেশ্যে বের হবে। তাকে দেখা মাত্রই দুজনের চুল থেকে হাত ছেড়ে দিল। চুলের গোছা ঠিক করতে করতে 2 জন চুপচাপ চেয়ারে বসে গেল। মাথা নিচু করে খাবারে মনোযোগী হয়ে গেল, যেন কেউ কিছুই বোঝে না, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আদনান করা দৃষ্টিতে একবার চারপাশে তাকাল। কোনো শব্দ ছাড়াই চেয়ার টেনে বসে গেল। আদনানের পছন্দ নয় অতিরিক্ত শব্দ। চামচ ছুরির টুংটাং শব্দও যেন কানে বিঁধে যায়। ঋতু এসে তার সামনে 1 কাপ গরম গ্রিন টি রাখল। কাচের টেবিলে কাপ রাখতেই হালকা টুং শব্দ হল। সাথে সাথে আদনান চোখ বন্ধ করে ফেলল বিরক্তিতে। তারপর আগুন ঝরা চোখে তাকাল ঋতুর দিকে। ঋতু ভয়ে ভয়ে মাথা নেড়ে দ্রুত বলে উঠল, ভুল হয়ে গেছে ভাইজান, আর হইব না। বলেই ছুটে গেল রান্নাঘরের দিকে। ডাইনিং টেবিলে আবার নীরবতা নেমে এলো, কেবল থালা বাসনের নরম শব্দ। আদিল আর আহিয়া একে অপরের দিকে তাকাল। চোখের ইশারায় দুজন হালকা হেসে নিল আদনানকে নিয়ে। কিন্তু সেই হাসিও যেন নিঃশব্দে, কারণ তারা জানে আদনানের সামনে বেশি বাড়াবাড়ি মানেই বিপদ। হঠাৎ সিঁড়িতে ধোপধপ পায়ের শব্দ ভেসে এলো। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে, চুলগুলো এলোমেলো ভঙ্গিতে, আত্মবিশ্বাসী কায়দায় নেমে এলো আহাদ রাজা। ডাইনিংয়ের পাশে এসে দাঁড়াতেই সে একবার চারপাশে তাকাল। চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে বাঁকা হাসি। আদনানের দিকে এক ঝটকা দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, গুড মর্নিং এভরিওয়ান। আমজাদ মীর গম্ভীর স্বরে উত্তর দিলেন, গুড মর্নিং। আহাদ রাজা তার নির্দিষ্ট চেয়ার টেনে বসল। চেয়ারটা এমনভাবে শব্দ করে টানল, যেন ইচ্ছে করেই কারো বিরক্তি বাড়ানো তার উদ্দেশ্য। চেয়ার টানার ঘরঘর শব্দে আদনান সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল টেবিলের নিচে, কিন্তু সে নিজেকে সংযত করল।
আহাদ হেসে ভ্রু কুঁচকে তাকালো সেই দিকে, তারপর চোখ সরিয়ে আহিয়ার দিকে তাকিয়ে বলল, আহি, ফ্রুটের ট্রেটা দে তো। আরে ব্রেডটা দে। না না, এটা নেব না। চাচি আম্মা, আমার কফি দাও। একটার পর একটা চাহিদা, একটার পর একটা শব্দ। কখনো প্লেট টেবিলে ধপ করে রাখে, কখনো আবার গ্লাস তোলে, আবার টকাস শব্দে নামায়। আদনান ভালো করেই জানে, আহাদ ইচ্ছে করেই এসব করছে। কারণ এই বাড়িতে একমাত্র মানুষ, যার সাথে আদনান কখনোই পেরে ওঠে না, সে হল আহাদ রাজা। বয়সে তার থেকে 6 মাসের ছোট হলেও তার কর্মকাণ্ড ছোট না। আমজাদ মীর ছেলের কাণ্ড দেখে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। আশফাক মীর মুখ টিপে হালকা হাসলেন, এই দুই ভাইয়ের অঘোষিত শত্রুতা পুরো বাড়িই বোঝে। নাস্তা শেষ করে উঠে দাঁড়ালেন আমজাদ মীর। আহাদের দিকে তাকিয়ে বললেন, আমি যাচ্ছি, তুমি কিন্তু সময়মতো চলে আসবে। নিশ্চয়ই ভুলে যাওনি, সংসদে আজ জরুরি সভা আছে। তোমার বক্তব্য রাখতে হবে। না বাবা, এত গুরুত্বপূর্ণ বিষয় আমি কি করে ভুলতে পারি। আহাদ চেয়ার ঠেলে একটু গা এলিয়ে দিয়েই বলল কথাটা বলার সময় তার চোখ ছিল সরাসরি আদনানের দিকে। কেমন যেন চ্যালেঞ্জ ছোড়া দৃষ্টিতে তাকিয়ে থাকল। আমজাদ মীর আর আশফাক মীর বেরিয়ে গেলেন। এই ফাঁকে আদিবা চুপচাপ উঠে আদনানের কাছে এলো। 9 বছরের কচি মুখ, কিন্তু চোখে বুদ্ধির ঝিলিক। ভাইয়া, আমার হোমওয়ার্কে তোমার সাহায্য লাগবে। চিকিৎসা বিষয় নিয়ে লিখতে হবে। আদনান হালকা হাসল, তার ছোট্ট বোনের মাথায় স্নেহভরে হাত রাখল। ওকে, আমি করে দেব। এই বাড়িতে আদনানের সবচেয়ে প্রিয় হল আদিবা। কারণ সে অন্যদের মতো বেহুদা হইচই করে না। সবকিছু গুছিয়ে করে, মনোযোগ দিয়ে চলে। আসলে বয়সে ছোট হলেও বুদ্ধিতে সে আহিয়া আদিলকে হার মানায়। আদিল তখন বাহিরে যাবার জন্য প্রস্তুত। হাত ধরে আদিবাকে নিয়ে বেরিয়ে গেল দুজনেই। আদনানও উঠে দাঁড়াল। ঠিক সেই সময় রান্নাঘর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম। আদনান বাবা, আজ চেষ্টা করো একটু আগে আসতে। আপা তোমার সাথে জরুরি কথা বলবে। হয়তো কোথাও যেতে হবে। আমি চেষ্টা করব, চাচি আম্মা। বলেই দরজার দিকে এগোতে শুরু করল। ঠিক তখনই আহিয়া ফিসফিস করে হালিমা বেগমকে জিজ্ঞেস করল, চাচি আম্মা, আজকেও কি আদনান ভাইকে আম্মু পাত্রী দেখাতে নিয়ে যাবে? কথাটা শুনেই আদনানের পা থেমে গেল দরজার কাছে। মুহূর্তেই কান খাড়া হয়ে গেল তার। সেই নীরবে দাঁড়িয়ে শুনতে লাগল তাদের কথোপকথন। হালিমা বেগম ধীরে উত্তর দিলেন, মনে হয় তাই। তবে আপাত এখনও কিছু স্পষ্ট বলেনি। আরে হো, আর কত মেয়ে দেখবে? 2 মাস ধরে প্রতি সপ্তাহেই একটা করে মেয়ে দেখে। তবুও কোন মেয়ে পছন্দ হয় না? এটা বিয়ে আহি, ছেলে খেলা না। জীবনসঙ্গী বেছে নিতে সময় তো লাগবেই। মনের মতো মানুষ খুঁজে পাওয়া সহজ না। এতক্ষণ চুপচাপ খাবার খেতে খেতে সব শুনছিল আহাদ। এবার সে এক গ্লাস পানি খেল। অতঃপর টকাস শব্দ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখল। চোখে বিদ্রূপের ঝিলিক, ঠোঁটে কটাক্ষ ভরা হাসি। কে মেয়ে দিবে ওরে? ওর মতো সূচিবায়ু কপালে, ভেটকি মাছের মতো মেয়েও জুটবে না। কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল আদনানের কানে। মুহূর্তেই তার শরীর শক্ত হয়ে গেল। কোন উত্তর না দিয়ে, গম্ভীর মুখে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। আহাদ তাকিয়ে রইল সেদিকে। ঠোঁটে তাচ্ছিল্যের এক হাসি টেনে দিল, একটা জয়ী ভঙ্গির হাসি। সকাল থেকেই সংসদ ভবনের চত্বর মুখরিত। গেটে প্রবেশ করছে একে একে কালো গাড়ি। টাইট নিরাপত্তা, চারপাশে মিডিয়ার ভিড়। সবাই যেন অপেক্ষায় আজকের গুরুত্বপূর্ণ অধিবেশনের জন্য। কারণ আর মাত্র কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন। কে ক্ষমতায় থাকবে, কারা ছিটকে পড়বে, সব হিসাব নিকাশ নির্ভর করছে এই সময়কার সিদ্ধান্তের উপর। সংসদ ভবনের ভেতরে জমায়েত হয়েছেন দেশের প্রভাবশালী মন্ত্রী, সাংসদ, শীর্ষ নেতারা। প্রতিটি মুখে টানটান গম্ভীরতা, আবার কারো কারো চোখে মুখে আগাম প্রচারণার উত্তেজনা। সভাপতি মঞ্চে বসে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। প্রথমেই অর্থমন্ত্রী বাজেট সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ দিলেন। নির্বাচনের আগে জনগণের আস্থা টিকিয়ে রাখতে দরকার স্থিতিশীল বাজার, ভর্তুকি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। প্রতি বক্তৃতায় অন্যরা মাথা নেড়ে সায় দিচ্ছিল। এরপর বক্তব্য দিল কৃষিমন্ত্রী, তারপর বিদেশে মন্ত্রী। কিন্তু সবকিছু যেন প্রচলিত, গতবাধা, কেউ নতুন কিছু বলছে না। সবাই যখন কিছুটা নিরুত্তাপভাবে শুনছে, তখনই ধীরে ধীরে চেয়ার ঠেলে উঠে দাঁড়াল আহাদ রাজা মীর। তরুণ বয়স হলেও তার ভঙ্গি, দৃষ্টি, তীক্ষ্ণতা সবার দৃষ্টি কাড়তে যথেষ্ট। কালো চশমাটা খুলে টেবিলে রাখল।
পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল এক ভঙ্গিতে। তারপর হাতের উল্টোপিঠ দিয়ে নাক ঘষে নিল, যেন নিজেকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করছে। আহাদ রাজা গম্ভীর অথচ কণ্ঠে দৃঢ়তার সুরে বলতে শুরু করল, আমরা সবাই জানি নির্বাচন আমাদের সামনে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন শুধু ক্ষমতায় আসা যাওয়ার খেলা না। এটা হচ্ছে জনগণের বিশ্বাসের পরীক্ষা। কিছুক্ষণ থেমে সবার চোখে চোখ রেখে আবার বক্তব্য রাখল। কিছু সাংসদ মাথা নেড়ে সম্মতি দিলেন। কেউ কেউ চশমা খুলে খাতায় নোট নিতে শুরু করল। আহাদ রাজা এবার টেবিলে হালকা চাপড় মেরে শেষ বক্তব্য রাখলেন। আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়। তারা কথা শুনতে চায়, প্রশ্ন করে, সমালোচনা করে। আমরা যদি তাদের প্রশ্ন এড়িয়ে যাই, তাহলে তারা অন্য বিকল্প বেছে নেবে। আমরা চাই তরুণদের সাথে সরাসরি যোগাযোগ, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের আস্থা অর্জন। কথা শেষ হতেই সভাকক্ষে করতালি বেজে উঠল। কারো মুখে অবাক বিস্ময়, কারো চোখে প্রশংসা। কিছু বয়সে প্রবীণ নেতারাও সায় দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। আহাদ রাজা মাথা নেড়ে সবার প্রতি সম্মান জানাল, চশমাটা আবার পরে নিয়ে চেয়ার ঠেলে আসনে বসল এক গর্বিত অথচ শান্ত ভঙ্গিতে। গরম দুপুর, ক্লাস শেষ হয়ে গেছে। ক্যাম্পাসের মাঝখানে পুরনো বটগাছটার নিচে রাখা লাল নীল ছাতার শেড। সেখানে বসে আছে হৃদিতা আর আনিকা। আনিকা সব বান্ধবীদের তুলনা লম্বা একটু বেশি, গায়ের রং চাপা হলেও মুখের গঠন সুন্দর, আর তার হাসিটা বেশি সুন্দর, তার দুই পাশের দাঁত দুটো বাঁকা হওয়াতে আরও বেশি ঝিলিক ছড়িয়ে পড়ে হাসিতে। তবে তার একটাই দুঃখ, এই বয়সেও একটা জামাই নাই। অন্তত একটা বয়ফ্রেন্ড থাকা উচিত ছিল। প্রতিদিনই এ নিয়ে তার একই কান্নাকাটি, আর সেই দুঃখ শোনার দায়িত্ব পড়ে হৃদিতার উপর। হৃদি বিরক্ত হয়ে মাঝে মাঝে বলে, দোস্ত, তুই বরং একটা পোস্টার ছাপাইস, বয়ফ্রেন্ড চাই, জরুরি ভিত্তিতে দরকার। তার কথা শুনে আনিকা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়। এমন সময় এসে যোগ দিল আহিয়া আর নীলা। 4 জন মিলে গল্প জমে উঠল। কিছুক্ষণ আড্ডার পর নীলা বলল, দোস্ত, চল না ক্যান্টিনে যাই, আমার ক্ষুধা লাগছে। আনিকা লাফ দিয়ে উঠে দাঁড়াল। চল যাই, সিঙ্গারা খেয়ে আসি। কথাটা বলেই হৃদির হাত ধরে টান দিল। হৃদি হালকা খিচে মুখ বাঁকিয়ে বলল, আহহ, ছাড় ছাড়, ব্যথা করছে। কি রে, কি হইল? এখানে কেটেছিল, ব্যথা? ওহহ, আচ্ছা, চল এখন। না, আমি যাব না, আমার পা ব্যথা করছে। আহিয়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে গেল। আরে সমস্যা কি তোর? চল তো। না, ভাল্লাগছে না, এত দূর হেঁটে যেতে ইচ্ছা করে না, আমার পা ব্যথা করে। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, তোর আবার কই ব্যথা না করে বল? কখনো মাথা, কখনো হাত, কখনো পা। আনিকা হেসে বলল, দোস্ত, ওরে দেইখা আমারে একটা গান মনে পড়ছে। ওই যে ওইটা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। সবাই হো হো করে হেসে উঠল। নীলা চোখ পাকিয়ে বলল, ললিতা না, হৃদিতা। ওহ তাই তো। তারপর 3 জন একসাথে 2 আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে গেয়ে উঠল, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী হৃদিতা। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী হৃদিতা। হৃদির চোখ লাল হয়ে গেল রাগে। কটমট করে তাকল ওদের দিকে, মনে হলো এখনই ওদের কাঁচা চিবিয়ে ফেলবে। কিন্তু হৃদিতাকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে 3 জন থামার বদলে আবার অন্য সুর ধরল। এই চা রইছস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমরা কমুহ। বলেই হো হো করে হেসে উঠে দৌড় দিল। হৃদি এবার আর সহ্য করতে পারল না। পায়ের জুতা খুলে হাতে নিয়ে দৌড়ে গেল তাদের দিকে। 3 জন ফসফস করে ছুটল। আনিকা হাসতে হাসতে পেছনে তাকিয়ে চেঁচাল, ভাগ লাল, ভাগ। আহিয়া হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস ফেলে বলল, আরে লাল না, ওর নাম তো নীলা। নীল বল। আনিকা আবার সংশোধন করে বলল, ভাগ নীল ভাগ। এই নিয়ে সবাই আরও জোরে হেসে উঠল। গেটের কাছাকাছি এসে হৃদি দাঁতে দাঁত চেপে হাতের জুতাটা নিশানা করে ছুঁড়ে মারল ওদের দিকে। তারা 3 জন মাথা নিচু করে নিজেদের বাঁচল। কিন্তু সেটা গিয়ে সোজা আঘাত করল একটা কালো ঝকঝকে গাড়ির কাছে। চপচপ শব্দে সবার চোখ সেই গাড়ির দিকে গেল। এক মুহূর্তের নীরবতা। তারপর ধীরে ধীরে নামল গাড়ির জানালা। ভেতরে বসে আছে আহাদ রাজামীর। গাঢ় বাদামি চোখ দুটোতে যেন আগুন জ্বলছে। দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে মনে হল হৃদির বুকের ভেতর ঘায়েল করে দিচ্ছে। হৃদিতা কেঁপে উঠল, ভয়ে আঙুল কামড়ে ধরল। বিপদ থেকে বাঁচার দোয়া পড়তে গেল, কিন্তু ভয় সব দোয়া দুরুদ ভুলে গেল। তাই মনে যা আসলো তাই পড়তে শুরু করল, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলিফ, বা, তা, ছা, জিম, হা, খা, দাল, ঝাল, র, ঝ, ছিন, শিন। আল্লাহ এবারের মতো আমারে বাঁচিয়ে দিন। উদ্ধৃতি চিহ্ন। কালো গাড়ির দরজা খুলতেই বের হয়ে এলো আহাদ রাজা মীর। সাদা পাঞ্জাবির হাতা গুটানো, বুকের ওপর হালকা ঘামে ভিজে থাকা দাগ, চোখ দুটো যেন আগুনে দাউ দাউ করে জ্বলছে। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে তার ৩ পান্ডা শাহিন, নাদিম আর শাওন। আর একটু পেছনে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গার্ডরা। ক্যাম্পাসের বাতাস এক মুহূর্তে থমকে গেল। সবার হাসি ঠাট্টা, আড্ডা সব থেমে গিয়ে নীরবতা নেমে এলো চারপাশে। কয়েক ঘণ্টা আগেই সংসদ ভবনের জরুরি সভা শেষ করেছে সে। কিন্তু সভা শেষ হতে না হতেই হঠাৎ মনে পড়ল হৃদিতার হাতের টা দাগটা, সেটা পুরোপুরি সেরে উঠেছে কি না জানতে ইচ্ছে করল। দুবার ফোন করেছে, তবে রিসিভ হল না। আর আহাদ রাজা সব কিছুতে দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। এবারও ব্যতিক্রম হল না। সরাসরি গাড়ি ঘুরিয়ে চলে এলো ভার্সিটিতে। ভেবেছিল শান্তভাবেই জিজ্ঞেস করবে, তার ফোন তোলে নাই কেন, তবে আসার সাথে সাথেই তার প্রেয়সী তাকে এভাবে ওয়েলকাম করবে সেটা সে ভাবেনি। আহাদ রাজা গম্ভীর দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সরাসরি হৃদিতার বুক ভেদ করে যাচ্ছে। আনিকা, নীলা আর আহিয়া ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে গেছে। তাদের মুখের হাসি উধাও, মনে হচ্ছে কেউ তাদের শ্বাসরুদ্ধ করে রেখেছে। হৃদিতার বুক ধরফর করছে, প্রতিটা ধ্বনি যেন গুনে গুনে শোনা যাচ্ছে। এখনই মনে হচ্ছে হৃৎপিণ্ড ফেটে বের হয়ে আসবে, না হলে সোজা অজ্ঞান হয়ে যাবে। চোখের সামনে সবকিছু ঘুরছে। এক মুহূর্তে মনে হলো সামনে ২ জন আহাদ রাজা দাঁড়িয়ে আছে, না না এবার ৩ জন হয়ে গেল। হৃদি কেঁপে উঠে ফিসফিস করে বলল, আরে বাপরে, ৩টা আহাদ রাজা। আহাদ রাজাকে কাছে আসতে দেখে হৃদি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। মাথাটা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। হঠাৎ তার শরীর ঢলে পড়ে যেতে নিলেই আহাদ তাকে নিমিষেই ধরে ফেলে। তবে হৃদি আবার নিজেকে সামলে দাঁড়ায়। তার বুকের ভেতর ধুকপুকানি এমনভাবে চলছে, মনে হলো চারপাশে সবাই শুনতে পাচ্ছে। সেই ধুকপুকানি পৌঁছে গেল আহাদের কানের গভীর পর্যন্ত। তার দৃষ্টি হৃদির কোমল মুখে আটকে গেল। সে যে ক্রোধ নিয়ে এসেছে, যে আগুন নিয়ে গাড়ি থেকে নেমেছিল, হৃদির মুখ দেখে সেই আগুন মুহূর্তেই বরফ হয়ে গেল। হৃদির মুখটা লাল হয়ে আছে, কোমল চিকন অধর জোড়া তিরতির করে কাঁপছে। চোখের পাতাগুলো শক্ত করে বন্ধ করা। আহাদ ২ হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। তার চোখে অদ্ভুত এক নরম ভাব। সে নিজের ভেতরে এক মুহূর্তে টের পেল, এই মেয়েটা তার রাগের আগুনকে কিভাবে যেন মুঠির ভেতর বন্দি করে ফেলেছে। এক মুহূর্ত পর আহাদ নরম কণ্ঠে বলল, এই আল্লাহর বান্দি, এই তাকাও আমার দিকে। হৃদির কোমল শরীর হালকা কেঁপে উঠল। ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল, মনে হচ্ছিল যদি সেদিনের মতো আবার থাপ্পড় এসে পড়ে। চোখ খুলতেই সরাসরি দৃষ্টি মেলালো আহাদের গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে। আর সেই মুহূর্তেই আহাদের মনে হল, কেউ যেন তার বুক চিরে তীর ছুঁড়ে দিয়েছে। এত ধারালো, এত গভীর সেই দৃষ্টি। সে অনিচ্ছা সত্ত্বেও একটা তৃষ্ণার্ত ঢোক গিলল। অতঃপর নরম স্বরে প্রশ্ন করল, কি হল, ভয় পাচ্ছ কেন? আমি কি মেরেছি তোমাকে? হৃদি মাথা নিচু করে ধীরে ধীরে না সূচক মাথা নাড়ল। আবারও প্রশ্ন করল আহাদ, বকেছি তোমাকে? হৃদি এবারও না সূচক মাথা নাড়ল। আহাদ একচিলতে হাসি দিয়ে বলল, তাহলে কাঁপছ কেন? খ খ ক্ষুধা লাগছে। হৃদি ভয়ে ঠোঁট ফুলিয়ে হঠাৎ বলে ফেলল কথাটা। তার এই উদ্ভট উত্তর শুনে আহাদ মুখ লুকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হালকা হেসে ফেলল। তার রাগ মিশে গেল নরম স্রোতে। সে ২ আঙুলের পিঠ আলতো করে হৃদির কপালে ঠেকিয়ে বলল, মাথা গরম হয়ে আছে, বুঝতে পারছি। এমনি তো জুতা ছুঁড়ে মারনি। হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলল। নিজের ক্রাসকে জুতা ছুঁড়ে মারাছি। লজ্জায় আর ভয়ে তার গাল দুটো লালবর্ণ ধারণ করল। আনিকা আর আহিয়া মুখ চাওয়াচাওয়ি করল একে অপরের। তাদের মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব। তারা ভেবেছিল এখনই বুঝি হৃদির গালে ঝড় নামবে, কিন্তু এখানে যেন উল্টোটাই ঘটল। আহাদ রাজা এত শান্তভাবে কথা বলছে। পাশেই নীলা দাঁড়িয়ে আছে। তার চোখ স্থির আহাদের ওপর, ব্যাগের কোণা শক্ত করে চেপে ধরেছে। আহাদ রাজা নির্লিপ্ততা ভঙ্গিতে হৃদিকে উদ্দেশ্য করে বলল, চলো। হৃদি ভরকে গিয়ে জিজ্ঞেস করল, কোথায়? আইসক্রিম খেতে।
আপনার মাথা ঠান্ডা করতে হবে তো। এই বলে আহাদ হাঁটা দিল, কোনো দ্বিধা না করে হৃদিও ধীরে ধীরে পিছু নিল। তারা গাড়ির কাছে পৌঁছাতেই হঠাৎ পিছনে ফিরে তাকিয়ে আহাদ কর্কশ কণ্ঠে বলল, কি হলো, তোদের আলাদা করে ইনভাইট করতে হবে? তার কথা শুনে আনিকা, আহিয়া আর নীলা আতকে উঠে নড়েচড়ে দাঁড়াল। এরপর সোজা গাড়ির দিকে এগিয়ে গেল সবাই। ভার্সিটির গেট পেরিয়ে কালো গাড়িগুলো ধীরে ধীরে উধাও হয়ে গেল। আর গেটের ভেতর দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকল সেই দৃশ্যের দিকে। আইসক্রিম পার্লারের ঠান্ডা বাতাস থেকে বাইরে বেরিয়ে আসতেই গরম বাতাস ধাক্কা দিয়ে গায়ে লাগল। হৃদিতা একবার চোখ সরু করে তাকালো আহাদের দিকে। কালো চশমা পরা সেই মুখটা রহস্যময় লাগছে। আহাদ রাজা ওয়ালেট বের করে কার্ড রাখল কাউন্টারে, আবার পকেটে ঢুকিয়ে নিল নির্লিপ্ততা ভঙ্গিতে। কোনো শব্দ নেই, নেই কোনো রাগের চিহ্ন। এতে হৃদিতা একটু বেশিই অবাক হল। সে ভেবেছিল আজ আহাদ নিশ্চয়ই তাকে কঠিনভাবে ধমক দেবে, কিংবা কান ধরে উঠবস করাবে। আর তা না হলে একটা থাপ্পড় এসে পড়বে তার গালে। কিন্তু আশ্চর্য, এক বিন্দুও রাগ দেখাল না আহাদ। মনে মনে প্রশ্ন ভেসে এলো, তবে কি সত্যিই তার পরা দোয়াটা কবুল হয়েছে? মনে হতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। আলতো করে হেসে ফেলল সে একাই। তার সেই উদ্ভট হাসি চোখে পড়ল আনিকার। এগিয়ে এসে কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, কি রে, তোর উপর জিন ভর করল নাকি? একা একা হাসছিস কেন? হাসি মুহূর্তেই উবে গেল হৃদির মুখ থেকে। সে তড়িঘড়ি করে বলে উঠল, কই হাসলাম? আমারে বোকা বানানো এত সহজ না হৃদি। সত্যি করে বলতো, তুই কি আহাদ রাজার প্রেমে পড়েছিস? হৃদির বুক ধপ করে নেমে গেল। সে তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে আনিকার মুখ চেপে ধরল। চোখে চোখ রেখে ইশারা করল চারপাশে সবাই আছে। আনিকা ঠোঁট বাঁকিয়ে মুখ সরিয়ে নিল। আমার বিশ্বাস হচ্ছে না, হৃদি। তুই মানুষ পেলি না, এই নির্দয় লোকটার প্রেমে পড়লি? হৃদি কেঁপে উঠে ফিসফিস করে বলল, চুপ থাক না, প্লিজ। দূর থেকে সব লক্ষ্য করছিল আহাদ। হৃদি তাকে হাসপাস করতে দেখে সে ধীর পা এগিয়ে এলো, হালকা নরম কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? খারাপ লাগছে? বাসায় যাবে? হৃদি চোখ নামিয়ে রাখল। কিছু বলতে যাবে, তবে তার উত্তর দেবার আগেই আহাদ হাত উঠিয়ে শাহিনকে ডাকল। তার দায়িত্বে আহিয়াদের রেখে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল হৃদিকে সঙ্গে নিয়ে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা আড়াইটা ছুঁই ছুঁই করছে। রাস্তায় হালকা যানজট, কিন্তু গাড়ি চলছে দ্রুত। আহাদের কালো চশমার পেছনে চোখের দৃষ্টি গোপন, কিন্তু তার পাশে বসে থাকা হৃদির বুকের ধুকপুকানি গাড়ির ভেতর যেন স্পষ্ট শোনা যাচ্ছে। অবশেষে গাড়ি এসে থামল হৃদির বাসার সামনে। আহাদ দরজা ঠেলে নেমে গেল। হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো গাড়ির বোনেটের পাশে, আধা হেলে থাকা ভঙ্গিতে, যেন এক অদম্য সম্রাটের মতো। তার দৃষ্টি স্থির হৃদির দিকে। দেখি হাতটা। হৃদি হতবাক। মুহূর্তেই হাতটা পিছনে লুকিয়ে ফেলল। আহাদের চোখের মণি মুহূর্তেই জ্বলে উঠল। রাগী গলায় গর্জে উঠল আহাদ, আমি হাত দিতে বলেছি, কুইক। আদেশের সুরে হৃদির বুক কেঁপে উঠল। চারপাশে একবার তাকিয়ে ভয়ে ভয়ে এগিয়ে দিল হাতটা। তার আঙুলগুলো কাঁপছে, নিঃশ্বাস কেটে কেটে আসছে। আহাদ বিন্দুমাত্র দ্বিধা না করে হাতটা শক্ত করে ধরল। আলতো করে তুলে নিল কাটা জায়গাটা দেখার জন্য। তার ভ্রু কুঁচকে গেল, ঝলসে যাওয়া চোখে হৃদির দিকে তাকাল। গলা ভারী করে বলল, ঔষধ খাওনি? হাতে ক্রিমও লাগাওনি? হৃদির গলা শুকিয়ে এলো। ভেতরে ভেতরে ভাবছে সে তো সব ঔষধ ফেলে দিয়েছে। এখন কি বলবে? তাকে চুপ করে থাকতে দেখে আহাদ আবার গর্জে উঠল, আমি কিছু জিজ্ঞেস করছি, হৃদি। সেই গর্জনে মনে হলো মাটিয়ে কেঁপে উঠল। সাথে হৃদির বুক ধকধক করে কেঁপে উঠল। সে আর সহ্য করতে পারল না। একটা দুষ্ট বুদ্ধি খাটিয়ে হঠাৎ সাহস জোগাড় করে আহাদের পিছনের দিকে ইশারা করল, দেখুন, আপনাকে কেউ ডাকছে। আহাদ মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনে। কিন্তু ওখানে কেউ নেই। সেই সুযোগে হৃদি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে গেল বাসার ভেতর। আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর বুক ফেটে বেরিয়ে এলো তার আগুন ঝরানো গর্জন, হৃদি, আইসুয়ার তোকে আমি বুকের সাথে পিষেই মেরে ফেলব। সন্ধ্যার আলো তখন অন্ধকারে মিশে আসছে। শহরের হালকা যানজট আর মানুষের কোলাহল মিলিয়ে একটা ভারী ক্লান্তি যেন বাতাসে ভাসছে। ভারী পদক্ষেপে ভেতরে এলেন আফরোজা শেখার পাশে নিস্তব্ধ ভঙ্গিতে হাঁটতে লাগলেন আদনান। দুজনেরই মুখমণ্ডলে ক্লান্তি,
অথচ সেই ক্লান্তি ভিন্ন ভিন্ন কারণে। ড্রয়িং রুমের সুবিশাল ঝাড়বাতির আলোয় ঘরটা ঝলমল করছে। মখমলের গাঢ় নীল পর্দা টেনে রাখা, কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে ঘরের শোভাবর্ধক সোনালি আলোর ঝিলিক। আফরোজা শেখ ধীরে গিয়ে বসলেন তার নির্দিষ্ট কিং সাইজের আর্মচেয়ারে। ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দিলেন। এক হাত তুলে মাথার পাশে ঠেস দিলেন। পাশের সোফায় বসল আদনান। তার চোখে কোনো বিশেষ আবেগ নেই, একরাশ নির্লিপ্ততা যেন। পরিচারিকা ঋতু ঠেলে আনল নাস্তার ট্রলি। জনের সামনেই রেখে দিল এক গ্লাস ঠান্ডা পানি। ঠিক তখনই পাশে এসে বসলেন হালিমা বেগম। শাড়ির আঁচল আলতো করে কাঁধে টেনে নিলেন। একবার তাকালেন আদনানের দিকে, তারপর স্থির দৃষ্টিতে আফরোজা শেখকে দেখে নরম কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে আপা, তোমার শরীরটা ঠিক নেই নাকি? কথাটা শুনেই যেন আফরোজা শেখের রাগ আরও বেড়ে গেল। গ্লাসটা টেবিলে ঠক করে রেখে দিলেন। আঙুল দিয়ে কপাল চেপে ধরে রাগী গলায় বললেন, কি হয়েছে সেটা তোমার বড় ছেলেকে জিজ্ঞেস করো হালিমা। যে পাত্রী দেখাতে নিয়ে যাই, সেটাই তার পছন্দ না। উল্টো আলাদা করে পাত্রীর সাথে কথাও বলে না। আমি থাকি একা বোকা হয়ে। আজকালকার যুগে ওর মতের সাথে মানানসই শান্ত, নম্র, ভদ্র মেয়ে কোথায় পাব? আধুনিকতার ছোঁয়া তো থাকবেই। ঘরে নীরবতা নেমে এলো। আদনান ঠান্ডা, নির্লিপ্ততা গলায় উত্তর দিল, আমি কখন বলেছি আমার নম্র, ভদ্র, শান্ত মেয়েই দরকার? হালিমা বেগম অবাক হয়ে তাকালেন আদনানের দিকে। এরপর শান্ত স্বরে বললেন, তাহলে সমস্যা কোথায় তোমার? কোনো মেয়ে পছন্দ করছো না কেন? নাকি আলাদা করে কোন মেয়ে পছন্দ করা আছে? থাকলে বলো, আমরা তার সাথেই তোমার বিয়ে দিব। মুহূর্তেই আদনানের চেহারা পাল্টে গেল। সে হঠাৎ পিঠ সোজা করে বাহু ঘুরিয়ে নড়েচড়ে বসল, যেন কিছু বলতে উদ্যত। ঠিক তখনই আফরোজা শেখ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, তুমিও হালিমা, ওর যদি কোন পছন্দ থাকত, তাহলে কি আমার সাথে মেয়ে দেখতে যেত? তাছাড়া আমরা কি জানতাম না এই বিষয়ে? উদ্ধৃতি চিহ্ন। আদনান চোয়াল শক্ত করে চেপে ধরল। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। আফরোজা শেখ আবারও বললেন, দেখো আদনান, ভাইজান আর ভাবি আমাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু তুমি যদি এমন করতে থাকো, তাহলে আমার পক্ষে সে দায়িত্ব পালন করা দুষ্কর হয়ে দাঁড়াবে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এবার আর তোমার মতামত চাইব না। আমি যা বলবো, সেটাই হবে শেষ সিদ্ধান্ত। মাথায় রেখো। ঘরে নেমে এলো এক ধরনের বরফ শীতল নীরবতা। আদনান একটাও কথা বলল না। পাশ থেকে নিজের ব্লেজারটা হাতে তুলে নিল। এরপর গটগট করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আফরোজা শেখ চোখ বন্ধ করে আবারও কপালে আঙুল চেপে ধরলেন। মুখে ঝলসে পড়া ক্লান্তি, রাগ আর অসহায়তা মিশ্রিত এক ছাপ। হালিমা বেগম সেদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আদনান থেমে পিছনে ঘুরল। দৃষ্টি সরাসরি হালিমার দিকে, গলায় চাপা কিন্তু দৃঢ় সুর, চাচি আম্মা, উপরে আমার চাটা পাঠিয়ে দিয়েন। বলেই আবার গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে রান্নাঘরের দিকে এগোলেন। চায়ের কাপ হাতে নিয়ে কয়েকবার পরিচারিকা ঋতুকে ডাকলেন, ঋতু, ঋতু, কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখনই রান্নাঘরে ঢুকল আহিয়া। সে দুলতে দুলতে এসে ছোট্ট টেবিলের পাশে চেয়ারে বসল। আলসেমিতে ভরা চোখ, হাতে মোবাইল নিয়ে টুকটাক স্ক্রুল করছে। হালিমা বেগম একবার তাকালেন, তারপর আলতো গলায় বললেন, আহিয়া মা, আদনানের চাটা একটু দিয়ে আয় না মা। আহিয়া অবাক হয়ে চমকে উঠল। কি আমি? অসম্ভব। কি অসম্ভব? আদনান কি তোকে খেয়ে ফেলবে নাকি? জানা মা, আমার চুলায় রান্না আছে। কোনো উপায় না দেখে আহিয়া গোজগোজ করতে করতে চায়ের কাপটা তুলে নিল। ধীর পায়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে চলে গেল। দরজার ফাঁক দিয়ে উকি দিল আহিয়া। ভেতরটা আধো আলোয় ঢাকা, কোথাও আদনানকে দেখা যাচ্ছে না। একটা ঢোক গিলে সাবধানে ভেতরে পা রাখল। টেবিলের ওপর কাপটা রাখতে গেল। ঠিক তখনই তার চোখ পড়ল বুক সেলফের দিকে। ভাঁজ করা বইয়ের ফাঁকে এক ঝলক আলোয় ঝিলিক করছে, একটা অর্ধ খাওয়া হলের বোতল। আহিয়ার চোখ কপালে উঠে গেল। না, এটা কি ঠিক দেখছি আমি? আদনান ভাই ড্রিঙ্ক করে? যে মানুষ সবসময় শারীরিক সুস্থতা, ফিটনেস, শৃঙ্খলা নিয়ে এত সচেতন, সে কি করে এই রকম করতে পারে? শিউর হতে আহিয়া পা এগোলো সেদিকে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আদনান। কাঁধে তোয়ালে, মুখ মুছতে মুছতে হঠাৎ চোখ গেল আহিয়ার দিকে। নরম স্বরে জিজ্ঞেস করল, কি চাই? আহিয়া চমকে উঠল, কাঁপতে কাঁপতে বলল,
আপনার চা রাখো টেবিলে। আহিয়া মৃদু শব্দ করে টেবিলে কাপটা রাখল। দরজার দিকে এগোতেই হঠাৎ থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালো আদনানের দিকে। একটা কথা জিজ্ঞেস করব, আদনান ভাই? আদনান এক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে থাকল। সে জানে আহিয়া কি জিজ্ঞেস করবে, তাই ঠান্ডা নির্দ্বিধায় উত্তর দিল, না। আহিয়া স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তও আর দাঁড়াল না। তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আদনান বুক সেলফের দিকে বা হাত বাড়িয়ে বইগুলো সরিয়ে আবারও বোতলটাকে আড়াল করল। এরপর ধপাস করে দেহটা ছুঁড়ে দিল বিছানায়। ক্লান্ত চোখে একবার তাকালো টেবিলে রাখা ধোয়া ওঠা চায়ের কাপের দিকে। হঠাৎ তার ঠোঁটে একটা অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। সেই বিকাল থেকেই ঈশানীর পিছনে পিছনে ঘুরছে হৃদিতা। কাল রাতে কি সর্বনাশটাই না হল। ঈশানীর জেরার মুখে আর বেশি নিজেকে সামলাতে পারেনি হৃদি। শেষমেশ সব খুলে বলতে হয়েছে, কিভাবে হাত কেটেছে, কি হয়েছে, কেন হয়েছে। শুধু একটা বিষয় খুব সাবধানে এড়িয়ে গেছে, আহাদকে পছন্দ করার কথাটা। সেটা মুখে আনার সাহস হয়নি। তখন থেকেই ঈশানী মুখ ভার করে আছে। হৃদি তার সাথে কথা বলছে না। হৃদি কত ডাকাডাকি করল, টানাটানি করল, কোনো উত্তর নেই। মনে গভীরে অভিমান জমে গেছে। যে বোন বাইরে গিয়ে একটা চকলেট খেলেও এসে ঈশানীকে শেয়ার করত, ছোটখাটো প্রতিটা সুখ দুঃখ তার সাথে আলোচনা করত, সেই বোন এত বড় একটা ঘটনা গোপন করল। ঈশানীর বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে, তাই সে জেদ ধরে আছে, কথাই বলবে না। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামল। ঘর ভরছে নরম আলোয়। ঈশানী বালিশ পিঠে ঠেকিয়ে চুপচাপ বিছানায় এসে বসল। চোখে মুখে অভিমান জমাট। এদিকে হৃদি কেমন অস্থির হয়ে আছে, একটু হাসি, একটুখানি কথার জন্য প্রাণপণ চেষ্টা করছে। হৃদি এসে বসল ঈশানীর সামনে। খুনসুটি ভরা ভঙ্গিতে তাকে দুলাতে দুলাতে ডাক দিল, বুবু, এই বুবু, কথা বল না গো। ঈশানী ভ্রু কুঁচকে বিরক্ত স্বরে বলে উঠল, কি হয়েছে, সমস্যা কি তোর? এত জ্বালাচ্ছিস কেন? কিন্তু তাতে হৃদির কোনো ভ্রুক্ষেপ নেই। সে বরং হেসেই আঙুল দিয়ে ঈশানীর ঠোঁটের দুপাশ টিপে ধরে বলল, একটু হাসো না গো মাহির মা, ও মাহির মা, ও সুমনের বড় গিন্নি। ঈশানীর মুখ একদম গম্ভীর। হাসি তো দূরের কথা, চোখ মুখ আরও কুঁচকে তাকালো হৃদির দিকে। হৃদি চোখ পিটপিট করল, ঠোঁট ফুলিয়ে মিষ্টি গলায় বলল, এইবার অন্তত একটু হাসো না বুবু। কিন্তু কাজ হল না। তখন হৃদি হঠাৎ ঈশানীর নাকটা আঙুল দিয়ে একটু তুলে ধরে বলল, জানো তোমারে এখন কার মতো লাগে? আমাদের বাড়ির পাশের কাঞ্চন ভাইয়ার যে বোন আছে না, বিনু, একদম তার মতো লাগছে। এই বলে হৃদি নিজেই হেসে কুটি কুটি। কিন্তু এবার ঈশানী ফেটে পড়ল। সে এক ঝটকায় হৃদির নরম গাল চেপে ধরল, তাতে তার ঠোঁট জোড়া ফুলে মুখের ভঙ্গি পাল্টে গেছে। ঈশানী হালকা হেসে বলল, তুই জানিস তোকে এখন কেমন দেখতে লাগছে? আমাদের এলাকায় যে গণি খনকার আছে না, তার ছোট বউয়ের মতো লাগছে। এই বলে ঈশানী নিজেই হো হো করে হেসে উঠল। হৃদি হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে গালে হাত চাপড়ে বলল, ছি 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 ছি, মোটেও না। আমি কত সুন্দর, মাশা আল্লাহ। তার মুখভঙ্গি, হাঁটা চলা, অভিমান ভরা ভঙ্গি দেখে পাশের ঘর থেকে মাহি এসে উকি দিল। একবার দুই বোন একে অপরের দিকে তাকাল। তারপর মুহূর্তেই অট্ট হাসিতে ফেটে পড়ল। এই দৃশ্য দেখে মাহিও আর থাকতে পারল না, সেও হো হো করে হেসে উঠল। হৃদির হঠাৎ বুকের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে গেল। বিছানায় চার হাত পা মেলে দিয়ে শুয়ে আছে সে। সিলিংয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আজকের ঘটনার টুকরো টুকরো অংশগুলো বারবার মাথায় ঘুরে ফিরে আসছে। ঠিক তখনই টুম, তার ফোন থেকে ভেসে এলো নোটিফিকেশনের শব্দ। হৃদি চমকে উঠল। পাশের টেবিলে রাখা ফোনটা টেনে নিল। স্ক্রিনে চোখ যেতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। আহাদের নামটা ভেসে আছে। হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেল। থরথর কাপা আঙুলে স্ক্রিন আনলক করে বার্তাটা পড়তেই তার শিরদাঁড়া ঠান্ডা হয়ে এলো। 2 মিনিটের মধ্যে নিচে আসো, কুইক। 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি উপরে উঠে থাপ্পড়া চেহারার নকশা পাল্টা দিব। হৃদিতা ধরফর করে উঠে বসল। ফোনটা তার হাত থেকে ছিটকে বিছানায় পড়ল। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন কানে ধাক্কা দিচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে অস্থির ভঙ্গিতে কয়েকবার ঘরের ভেতর পায়চারি করল। তারপর ধীরে ধীরে ঈশানীর রুমে গিয়ে উকি দিল। দেখল ঈশানী মাহিকে পড়াতে ব্যস্ত। দুজনেই বইয়ে ডুবে আছে। হৃদির মনে একটু সাহস এলো, এখন বের হলে কেউ খেয়ালি করবে না।
চুপচাপ ওড়নাটা ভালো করে গলায় আর মাথায় পেঁচিয়ে নিয়ে পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে গেল। নিচে এসে দাঁড়াতেই তার চোখ আটকে গেল, কালো শার্টের হাতা গুটানো, সোজা সাপটা ভঙ্গিতে গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। কালো চশমায় ঢাকা চোখ, তবুও তার দাপট ভরা উপস্থিতি চারপাশে ছড়িয়ে পড়ছে। গাড়ির হেডলাইটের ম্লান আলোয় তাকে যেন আরও রহস্যময় লাগছে। হৃদির বুকের ভেতরটা ধরফর করতে লাগল। তবুও সে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো। আহাদ তাকে আসতে দেখে ধীরে সোজা হয়ে দাঁড়াল। কালো চশমাটা খুলে পকেটে রাখল। তার গভীর চোখ দুটো হৃদির উপর স্থির হল, পা থেকে মাথা পর্যন্ত তাকে একবার অবলোকন করল। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে তার প্রেয়সীকে যেন অসম্ভব মোহনীয় লাগছে। আহাদের চওড়া ঠোঁটে চাপা হাসির রেখা ফুটে উঠল। হৃদি কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আহাদ হাতঘড়ির উপর তর্জনী আঙুল দিয়ে দুবার ঠকঠক করে কাঠের মতো কঠিন স্বরে বলল, 11 মিনিট লেট। আমি তো বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। হৃদি কাচুমাচু মুখে বলল, বাসা থেকে বের হতে তো একটু সময় লাগে নাকি? আহাদের গলা যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন লুকোনো। না, সময় লাগবে কেন? ভুল হয়ে গেছে। এরপর থেকে চেষ্টা করব সময়মতো আসতে। আহাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ঠোঁটের কোণে করা হাসি টেনে বলল, আহাদ রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। শাস্তি তো পেতেই হবে। হৃদির বুক কেঁপে উঠল। শুকনো ঠোঁট ছেটে নিয়ে জড়ানো কণ্ঠে বলল, কি শাস্তি? যেহেতু 11 মিনিট লেট, তাই 11 বার কান ধরে উঠবস করতে হবে। হৃদির চোখ কপালে, এহহ, এখন। এখনই। শুরু করো, কুইক। হৃদি ভয়ে ভয়ে চারপাশে তাকাল। রাতের আবছা অন্ধকার গলি, রাস্তা প্রায় ফাঁকা, আশেপাশে লোকজন নেই বললেই চলে। বুকের ভেতর একটু সাহস এলো, কিন্তু তার ভাবনা ভেঙে আবার আহাদের কর্কশ কণ্ঠ বাজল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ডু ইট। হৃদি গভীর এক ঢোক গিলল। অতঃপর মাথা নিচু করে ধীরে ধীরে কান ধরে উঠবস শুরু করল। 1, 2, 3। প্রতি উঠবসের সাথে তার চুল খসে খসে পড়ছিল গাল ছুঁয়ে। গলার ওড়নাটাও সরে যাচ্ছিল। লজ্জা, ভয়, রাগ সব মিলেমিশে বুকটা কাঁপছিল। আর সেই দৃশ্য দেখে আহাদ মুখে হাতচাপা দিয়ে হাসি চেপে ধরল। কিন্তু ঠোঁটের কোণের টান লুকানো গেল না। তার ভেতরটা ছটফট করছিল কেবল একবার তার প্রেয়সীকে এভাবে কাছ থেকে দেখতে। তাই গাড়ি ঘুরিয়ে হঠাৎই এখানে চলে এসেছে। হৃদি এক এক করে 11টা উঠবস শেষ করল। হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। আহাদ কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে তাকে দেখল। বুকের ভেতর কেমন ধড়াস করে উঠল। মনে হলো কেউ বুকের ভেতর ঢাক বাজাচ্ছে। কঠিন মুখে দাঁড়িয়ে থেকে অবশেষে বলল, হয়েছে, এবার যেতে পারো। হৃদি বিস্মিত চোখে মাথা তুলল। গলার স্বর হালকা কাঁপছিল, মানে, আপনি কি আমাকে 6 তলা থেকে নামালেন, শুধু এই কান ধরে উঠবস করানোর জন্য? আহাদের ঠোঁট বাঁকল, হিমশীতল গলায় বলল, হ্যাঁ। কেন? এমনই, আমার ইচ্ছে। হৃদির চোখ লাল হয়ে উঠল রাগে। বুকের ভেতর আগুন জ্বলছে। সে কটমট করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদ তা স্পষ্টই বুঝল, তবুও তার কণ্ঠে অটল দৃঢ়তা। যেতে বলেছি তো, যাও এখান থেকে, কুইক। হৃদি দাঁত কিরমির করতে করতে মনে মনে বলল, আরে বজ্জাত বেটা, তোর কপালে আধ পাগল একটা বউ জুটবে, দেখিস। এরপর ধাপধাপ করে পা ফেলে ভেতরে ঢুকে গেল। আহাদ তার চলে যাওয়া পায়ের আওয়াজ শুনল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যেন এক অদ্ভুত প্রশান্তি মিশে আছে।